বসবাস। সে বনে পাশাপাশি দুই পরিবারও বাস করত। একটা ছিল টোনার পরিবার এবং অন্যটি ছিল ময়ূরের পরিবার। টোনার পরিবারের অভাব অনটন লেগেই থাকতো, কিন্তু ময়ূরের কোনো অভাব অনটন ছিল না। ময়ূরের পরিবারের সবাই বেশ ভালোই দিন কাটাতে থাকে। টনি, আমি কাঠ কেটে আর কদিন এভাবে সংসার চালাবো? কাঠ কেটে তো তেমন কোনো রোজগার হয় না, আর সামনেই তো বর্ষার দিন আসছে। বৃষ্টিতে তো কাঠ কাটতেও পারবো না। তাই আমি ভেবেছি কিছুদিনের জন্য শহরে যাব। শহরে গেলে তবুও কিছু টাকা রোজগার করতে পারবো। টোনা, তুমি এসব কি বলছো? তুমি শহরে যাবে? তাহলে আমি ছোট মেয়েটাকে নিয়ে একা কিভাবে থাকবো? আমার যে একা থাকতে ভীষণ ভয় করে টোনা। টনি, তুমি কয়েকদিন একটু কষ্ট করে মেয়েটাকে নিয়ে থেকো। আমি খুব তাড়াতাড়ি শহর থেকে ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে টোনা, আমি আর তোমাকে বারণ করব না। কিন্তু তুমি কবে শহরে যাবে ঠিক করেছো? টনি, আমি তো কাল সকালে শহরে যেতে চাইছি। তুমি কি বলো? আমি আর কি বলবো? যা সিদ্ধান্ত নেয়ার তা তো তুমি নিয়েই ফেলেছো। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টোনা শহরে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। বাবা, তুমি কোথায় যাচ্ছ? মারে, আমি শহরে যাচ্ছি। তুই তোর মায়ের সাথে সাবধানে থাকিস, আর তোর মা যা বলবে তাই করবি, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি সাবধানে যেও আর খুব তাড়াতাড়ি তুমি আমাদের কাছে ফিরে এসো, কেমন? আমি খুব তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব রে মা, তুই কোনো চিন্তা করিস না। এরপর টোনা শহরে চলে যায়, আর টুকি তার মা টুনিকে বলতে থাকে, মা, বাবা তো শহরে চলে গেল, আর তুমিও তো তোমার কাজ নিয়ে ব্যস্ত। তাই বলি কি, আমি একটু বনে যাই খেলা করতে। আমার একা একা ঘরে থাকতে আর ভালোই লাগে না। তুই বনে যাবি? আচ্ছা ঠিক আছে, তুই বনে যা, কিন্তু তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস, একটুও যেন দেরি না হয়। মা, তুমি চিন্তা করো না তো, আমি একটুও দেরি করব না। কি মৌটুসি, তুই এখানে কি করছিস? আমি এখানে কি করছি তাকে তোকে কৈফিয়ত দিতে হবে নাকি রে তোকে? তুই এভাবে বলছিস কেন? আমি তো শুধু জানতে চাইলাম তুই এখানে কেন এসেছিস। এভাবে বলবো না তো কিভাবে বলবো শুনি? তোর মতো গরিব পাখির সাথে যে আমি কথা বলেছি এটাই অনেক। তুই কি আশা করেছিলি আমি তোর সঙ্গে মধুর কণ্ঠে কথা বলবো? তুই একটু ধনী পাখি বললে আমি কিভাবে অপমান করছিস? তোর সাথে কথা বলে আমার ভুল হয়েছে, তোর সাথে আর কখনোই কথা বলবো না। তুই কথা না বললে আমার ভয় হয়ে গেছে। যা যা, আমার সামনে থেকে চলে যা তো, তোর মুখটাও আমি দেখতে চাই না। মৌটুসির এমন কথা শুনে টুকি অনেক কষ্ট পায় আর মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর এভাবেই 2 দিন কেটে যায়। আর একদিন রাতে আকাশে অনেক মেঘ করে আর ঘন ঘন বিদ্যুৎ চমকাতে থাকে। মা, বাইরে আকাশে অনেক মেঘ করেছে, আমার তোমার প্রচন্ড ভয় করছে। মা, চলো না আমরা ময়ূরী মাসির ঘরে যাই, ওখানে সবাই একসঙ্গে থাকলে বেশি ভয় করবে না। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। চল আমরা তাড়াতাড়ি ময়ূরী দিদির ঘরে যাই। এ বনে তো ময়ূরী দিদি আর আমাদের পরিবারই একটু পাশাপাশি, আর অন্য পাখিদের পরিবার তো অনেক দূরে। তাই ময়ূরী দিদির ঘরে আমরা তাড়াতাড়ি যেতে পারবো, তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। এরপর টুনি তার মেয়ে টুকিকে নিয়ে ময়ূরের বাড়িতে চলে যায় আর দরজা ধাক্কাতে থাকে। ময়ূরী দিদি, ও ময়ূরী দিদি, ময়ূরী দিদি একটু দরজাটা খুলে দাও, আমরা যে অনেক বড় বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি। কি হয়েছে কি টনি, তুই এই রাতের বেলা এভাবে তো চিৎকার করছিস কেন? তুই কি আমাদের একটু শান্তি করে ঘুমাতেও দিবি না নাকি? ময়ূরী দিদি, বাইরে অনেক বজ্রপাত হচ্ছে আর টোনাও বাড়িতে নেই। আমাদের মা মেয়ের ঘরে একা থাকতে প্রচন্ড ভয় করছে। দয়া করে তুমি আমাদের একটু তোমার ঘরে আশ্রয় দাও। বজ্রপাত কমে গেলেই আমরা ঘরে ফিরে যাব। তোরা কি ভেবেছিস তোদেরকে ঘরে আশ্রয় দিয়ে আমাদের ঘরটা আমরা নোংরা করব? কখনোই না। তোদেরকে আমরা ঘরে জায়গা দিতে পারবো না, তোরা এবার আসতে পারিস। হ্যাঁ টনি, তোরা আমাদের বিশ্রাম নষ্ট না করে এখন এখান থেকে চলে যা তো দেখি। আমাদের এসব একদম সহ্য হচ্ছে না।
ময়ূরী দিদি, দয়া করে আমাদেরকে কিছুক্ষণের জন্য তোমার ঘরে থাকতে দাও গো। আমাদের এভাবে ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না। শোন টুনি, আমাদের যা বলার আমি তোকে বলে দিয়েছি, তুই আর আমাকে বিরক্ত করিস না তো। এ কথা বলেই ময়ূরী টুনির মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। আর টুনি মন খারাপ করে তার মেয়ে টুকিকে নিয়ে নিজের ঘরে ফিরে আসে আর ভয়ে ভয়ে কোনো রকমের রাত কাটিয়ে দেয়। মা, আমি একটু বাইরে যাচ্ছি, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে, তাই পরিবেশটা অনেক সুন্দর লাগছে। আমি একটু বনের চারপাশটা দেখে আসি মা। আচ্ছা ঠিক আছে রে মা, যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। এরপর মৌটুসি বনে যায় আর এদিক ওদিক ঘুরে দেখতে থাকে। তখন একটা ডাইনি মৌটুসিকে দেখতে পায়। আরে বাহ, এখানে এত সুন্দর একটা ময়ূরের ছানা আছে, তা তো আমি জানতাম না। এই ছানাটাকে যদি আমি আমার বশে আনতে পারি, তাহলে তো একে দিয়ে আমার সব কাজ হাসিল করতে পারবো। যাই, আর দেরি না করে ছানাটাকে আমার আস্তানায় নিয়ে যাই, একে ধীরে ধীরে আমার বশে করে নিব। এসব কথা বলে ডাইনি মৌটুসির দিকে এগিয়ে যেতে থাকে আর মৌটুসির কাছে গিয়ে ডাইনি মৌটুসিকে ধরে ফেলে। কে কে আমাকে ধরেছ? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। না না বাছা, তোকে তো আমি ছেড়ে দেব না, তোকে তো আমি আমার আস্তানায় নিয়ে যাব। একে ডাইনি, তুমি তুমি আমাকে কেন ধরেছ? আমি তোমার কি করতে করেছি যার জন্য তুমি আমাকে শাস্তি দিচ্ছ? তুই আমার ক্ষতি করবি কেন? তুই তো আমার উপকার করবি, সেজন্যই তো তোকে আমি আমার সাথে নিয়ে যাব। না না, আমি আমার মা বাবার কাছে যাব। আমাকে আমার মা বাবার কাছে যেতে দাও, যেতে দাও। মৌটুসি অনেক কাঁদতে থাকে, কিন্তু ডাইনি তার কোনো কথাই শোনে না। ডাইনি মৌটুসিকে ধরে তার আস্তানায় নিয়ে যেতে থাকে। তখন দূর থেকে টুনি ডাইনিকে দেখতে পায়। আরে, ওই দুষ্টু ডাইনি ময়ূরী দিদির মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে মনে হলো। ভালো করে দেখি তো। আরে সত্যি তো, ডাইনি ময়ূরী দিদির মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। মৌটুসিকে যে করেই হোক ডাইনির হাত থেকে বাঁচাতে হবে। আমাকে এক্ষুনি ডাইনির পিছু ধরতে হবে আর দেখতে হবে ডাইনি মৌটুসিকে নিয়ে কোথায় যায়। টুনি ডাইনির পিছু ধরে। ডাইনি তা বুঝতেও পারে না। ডাইনি মৌটুসিকে তার আস্তানায় নিয়ে যায় আর মৌটুসিকে রেখে যেই না ডাইনি বাহিরে যায়, ঠিক তখনই টুনি ডাইনির আস্তানায় প্রবেশ করে আর দেখতে পায় ডাইনি মৌটুসিকে বন্দি করে রেখেছে। একে ডাইনি মাসি, তুমি এখানে এলে কি করে? মারে, তোকে আমি সবটা পরে বলবো, তার আগে তোকে এখান থেকে উদ্ধার করতে হবে, নইলে ডাইনি আবার আমাকে দেখে ফেলবে আর তখন দুজনে বিপদে পড়ে যাব। টুনি আর কোনো কথা না বাড়িয়ে মৌটুসিকে মুক্ত করে আর সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। একে মটুসি, তুই টুনিকে আমাদের বাড়িতে কেন নিয়ে এসেছিস? মা, আমি টুনি মাসিকে এখানে নিয়ে আসিনি, বরং টুনি মাসি আমাকে এখানে নিয়ে এসেছে। মানে তুই কি বলতে চাইছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। এরপর মৌটুসি ময়ূরীকে সব কথা খুলে বলে আর সব শুনে ময়ূরী বলতে থাকে, টনি, তোকে অনেক ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। আমি তোকে অনেক অপমান করেছি, আর তুই কিনা আমার মেয়েকে ডাইনির হাত থেকে রক্ষা করেছিস। তোর এই ঋণ আমি কখনো ভুলবো না। তোর মতো ভালো মনের পাখি আর দুটো হয় না। তুই আমাকে ক্ষমা করে দিস টনি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ময়ূরী দিদি, আমাকে ধন্যবাদ দিতে হবে না, মৌটুসি তো আমার মেয়ের মতোই, ওর বিপদে আমি পাশে দাঁড়াবো, এটাই তো স্বাভাবিক। আর তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি। টনি, আমি আর তোকে কখনো অপমান করব না। এখন থেকে আমরা দুই পরিবার একসঙ্গে মিলেমিশে থাকবো, কোনো বিপদ আমাদের স্পর্শ করতে পারবে না। হ্যাঁ ময়ূরী দিদি, আমরা এখন থেকে একসঙ্গে মিলেমিশে থাকবো। হে কি টোনা, তুমি শহর থেকে কখন এলে? আর তুমি যে বনে আসবে আমাকে বলনি তো? টনি, আমি অনেকক্ষণ হলো বনে এসেছি, আর এসে তোমাদের সব কথা আমি শুনে অনেক খুশি হয়েছি।
এরপর থেকে দুই পরিবার একসঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে, আর কোনো বিপদ তাদের স্পর্শও করতে পারে না। ইস, আজ যা গরম পড়েছে, মনে হচ্ছে এক্ষুনি আমার প্রাণটা একদম বেরিয়ে যাবে। এখন যদি একটু আইসক্রিম পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। কিন্তু এই জঙ্গলে তো কেউই আইসক্রিম বানায় না। আমার বোন মুন্নি তো অনেক সুস্বাদু আইসক্রিম বানায়। আমি বরং আমার বোনের কাছেই যাই, ও আমাকে অবশ্যই দুটো আইসক্রিম খাওয়াবে। টুনি আর এক মুহূর্ত দেরি না করে সোজা তার বোনের কাছে চলে যায়। মুন্নি, তোর কাছে তো অনেক আইসক্রিম, তুই আমাকে দুটো আইসক্রিম খেতে দে না রে। গরমে যে আমার ভিতরটা পুরো একদম খা খা করছে জানিস। দিদি, তুই কি পাগল হয়েছিস নাকি যে এই জাদুই আইসক্রিমগুলো আমি তোকে দিব? যা ভাগ এখান থেকে। দেখ মুন্নি, তুই কিন্তু এটা মোটেও ঠিক করছিস না। তোর এসব কর্মকাণ্ডের জন্য বাবার আত্মা অনেক কষ্ট পাচ্ছে রে। যে মারা গিয়েছে তার আবার কষ্ট? যা ভাগ তো এখান থেকে। ওসব ইমোশনাল কথাবার্তা তুই তোর কাছেই রাখ, আর আমাকে আমার মতো থাকতে দে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে এটা তুই ভালো করে মাথায় ঢুকিয়ে নে, তুই যা করছিস তা মোটেও ঠিক করছিস না রে। টুনি রাগ করে সেখান থেকে চলে যায়। আসলে তোমরা সবাই এতক্ষণ ধরে যে দু বোনকে দেখছিলে, ওরা হলো বিখ্যাত জাদুকর রাজুটোনার দুই মেয়ে। রাজুটোনা মারা যাওয়ার সময় একটা জাদুই আইসক্রিমের বই রেখে যায়। তো বন্ধুরা, চলো এবার আমরা মূল গল্প থেকে ঘুরে আসি। বান্টি, মেয়েটাকে একটু স্কুলে দিয়ে এসো না গো। আজকাল জঙ্গলে যে গরম পড়েছে না, না জানি মেয়েটা কখন অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি পারুলকে নিয়ে স্কুলে যাচ্ছি। খুবই জল পিপাসা পেয়েছে আমার, কিন্তু আশেপাশে তো কোথাও জল নেই। নদীগুলো তো শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু আমি যে আর জলের কষ্ট একদম সহ্য করতে পারছি না। বাঘ জলের পিপাসায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ে। আর তখনই সেই দিক দিয়ে সুখী পায়রা যাচ্ছিল। বাঘকে দেখে সুখী পায়রা সেখানে দৌড়ে আসে। বাঘ দিদি, বাঘ দিদি, কি হয়েছে তোমার? তুমি অমন করে কেন কাতরাচ্ছ? জল, 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 আমাকে একটুখানি জল দে, নয়তো যে আমি বাঁচবো না। এখানে তো কোথাও জল নেই, তবে সামনেই মুন্নির বাড়ি। আমি এক্ষুনি ওর কাছ থেকে তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি। মুন্নি, আমি তোকে কত টাকা দিচ্ছি, তুই আমাকে দুটো আইসক্রিম দে না রে। বাঘ দিদি যে ভীষণ অসুস্থ। বাঘ অসুস্থ তাতে আমার কি? আমি তো আর অসুস্থ নই, আর তোর ওই সামান্য কটা টাকা দিয়ে আমার জাদু আইসক্রিম কেনা সম্ভব নয়। তোকে না হয় আমি আরো অনেক টাকা দিব, তবু তুই আমাকে একটা আইসক্রিম দে না। বুঝেছি, তুই আমার মুখের কথায় এখান থেকে যাবি না। তোকে এবার আমার কায়দা করে বের করতে হবে। জাদু আইসক্রিম, যা ওই তুচ্ছ পাখিকে সাহায্য করে আয়। বাঘ দিদি, আমি তোমার শেষ রক্ষাটুকু হয়তো করতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দাও বাঘ দিদি। আমি তোদের সব কথা শুনেছি, তোরা দুজন একটু অপেক্ষা কর, আমি মাটি করে তোদের জন্য জল নিয়ে আসছি। টুনি কোদাল নিয়ে একাই মাটি খোঁড়ে, আর বেশ কিছু দূর খোঁড়ার পর একটুখানি জলের দেখা পায়। এরপর টুনি জলটুকু তুলে নিয়ে বাঘকে খাওয়ায়। টুনি পাখি, তুই আমার জীবন বাঁচালি, এর জন্য আমি তোর কাছে চিরঋণী হয়ে থাকবো। এবার তুমি জঙ্গলের গভীরে চলে যাও বাঘ দিদি। টুনির কথা মতো বাঘ সেখান থেকে চলে যায়। এদিকে টুনি আর সুখীও নিজেদের বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে রাত হয়। এদিকে মুন্নি,
এভাবে শুধু বসে বসে আইসক্রিম খেলে আমার চলবে না, আমাকে কালো জাদু সম্পূর্ণ হতে হবে। আর সেই কালো জাদু দিয়ে আমাকে পুরো জঙ্গল হাতিয়ে নিতে হবে, সবাইকে আমার গোলাম বানাতে হবে, যেন সবাই আমার কথা মতো চলে। আর আমি যেন আমার বাবার থেকেও বড় জাদুকর হতে পারি, তবেই না আমার এই জীবন সার্থক হবে। এবার আমাকে শয়তান রানীর ধ্যানে বসতে হবে আর তাকে আহ্বান জানাতে হবে। শয়তান রানী, শয়তান রানী, কোথায় আপনি? শয়তান রানী, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, আপনি আমার ডাকে সাড়া দিন। এই অসময়ে তুই আমাকে কেন আহ্বান জানিয়েছিস? এখন যে আমি শক্তি সঞ্চয়ে ব্যস্ত থাকি, এটা কি তুই জানিস না? হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন শয়তান রানী, আপনি তো জানেন আমার কাছে জাদু আইসক্রিমের বই আছে। আমি চাই আরো কালো জাদু সম্পূর্ণ হতে। ঠিক আছে, আমি তোকে সেই কালো জাদুর শক্তি দিচ্ছি। এরপর শয়তানি রানী তার জাদু দিয়ে মাটির ঘরের উপর গোলাপি রং করে আর বলতে থাকে, এই ঘরে যতদিন গোলাপি রং থাকবে, তুই ততদিন কালো জাদু সম্পূর্ণ থাকবি। তোর যা খুশি তুই তাই করতে পারবি। আর যদি কোনোভাবে এই রং মুছে যায়, তাহলে তোর সব শক্তি নিমিষে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? ঠিক আছে শয়তান রানী, এবার আপনি আসতে পারেন। এরপর শয়তান রানী সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর মুন্নি জাদু শক্তি পেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। এবার আমি সবার রক্তের গঙ্গা বইয়ে দিব, আর যেই পাখির রক্তের গঙ্গা বইবে সেই পাখির রঙের একটা করে জাদু আইসক্রিম খাবো। এতে করে আর কোনোদিন আমার জাদু ক্ষয় হয়ে যাবে না। মুন্নি তার শয়তানি হাসি হাসতে থাকে আর সেই শয়তানি হাসির শব্দে পুরো জঙ্গল কেঁপে ওঠে। এখন সর্বনাশের লক্ষণ, আর হাসিটা তো মনে হচ্ছে মুন্নি। তাহলে কি মুন্নি শক্তির অপব্যবহার করছে? না না, আমাকে কিছু একটা করতেই হবে। টুনি কি করবে সেটা ভেবে সে এদিকে সেদিকে পাচারি করতে থাকে। এদিকে মুন্নি পাখি ধরে নিয়ে যাওয়ার জন্য জঙ্গলে চলে আসে। এখানে তো অনেক পাখি, কিন্তু আজ আমার কালো রঙের আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমি আজ শালিককে ধরে নিয়ে যাই। আমাকে ছেড়ে দে মুন্নি, আমি তোর কি ক্ষতি করেছি বল, যে কারণে তুই আমাকে ধরে নিয়ে যাচ্ছিস? তুই আমার কোনো ক্ষতি করিসনি, আজ আমার কালো আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাই তোকে ধরে নিয়ে যাচ্ছি। মুন্নি আর কোনো কথা না বলে শালিককে নিয়ে গোলাপি মাটির ঘরে যায় আর শালিককে মেরে ফেলে। এরপর সে জাদু দিয়ে শালিকের রক্তে একটা কালো আইসক্রিম বানিয়ে খেতে থাকে। আহ, এই আইসক্রিম এত মজা! এভাবে মুন্নি প্রতিদিন কোনো না কোনো পাখিকে ধরে নিয়ে খেতে থাকে আর তা দেখে টুনি ভীষণ অস্থির হয়ে পড়ে। আর টুনি তার বাবার আত্মাকে আহ্বান জানায়। বাবা, তুমি তো সবই জানো মুন্নি কি অন্যায় করছে, এবার আমি ওকে কি করে থামাবো বলো তো বাবা, বলো আমাকে। মাটির গোলাপি ঘরকে তোর পুরে ছাই করে দিতে হবে, আর তার সাথে জাদুই আইসক্রিমের বইটাও পুড়িয়ে দিতে হবে। তবেই মুন্নির সব শক্তি শেষ হয়ে যাবে, সে ভস্ম হয়ে যাবে। এসব বলে রাজুর আত্মা অদৃশ্য হয়ে যায়। আর টুনি কায়দা করে মুন্নির গোলাপি মাটির ঘরে আগুন লাগিয়ে দেয়। আর মুন্নি ভেতরে থাকায় তার শক্তি সহ সে পুড়ে ছাই হয়ে যায়। আর এরপর থেকে কাউকে কোনোদিনও কষ্টে দিন পার করতে হয়নি। আমার তো এখন বয়স হচ্ছে, আমি যদি এখন থেকে আমার জন্য খাবার সংগ্রহ